হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য জিওইজি ক্লাস। আজকের আলোচনার বিষয় WBSLST 9-10-2025 সালের যে প্রভিশনাল অ্যান্সার কি দেওয়া হয়েছে তাতে তাপবিদ্যুৎ সম্বন্ধিত যে প্রশ্ন ছিল এবং যে অ্যান্সারটাকে কনসিডার করা হয়েছে সেটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। তো সেটা নিয়ে আজকে ডিসকাস করব। তার আগে বলি যে এর আগে আমি মোনেক্স সংক্রান্ত যে ভিডিওটা আপলোড করেছিলাম তাতে সাপোর্টিং ডকুমেন্টস যেটা দিয়েছি তাতে ISBN এর যেখানে নাম্বার লেখা আছে সেই পেজগুলো আপলোড করা হয়নি। আমাকে একজন অনুরোধ করেছেন, যার জন্য আমি ওটা আরেকবার আপডেট করে আপলোড করে দেবো। তো যাই হোক, এবার আজকের আলোচনার প্রশ্নটা প্রথমে দেখে নেওয়া যাক। তাপবিদ্যুৎ উৎপাদন জলবিদ্যুৎ উৎপাদনের চেয়ে বেশি উপস্থাপনযোগ্য কেন? এখানে যে অপশানগুলো ছিল তাতে দুটো অপশান নিয়ে যে সমস্যাটা দেখা দিয়েছে, একটা হচ্ছে সি, তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ব্যয় অপেক্ষাকৃত কম। ডি, তাপবিদ্যুৎ উৎপাদনে ঋতুভিত্তিক কোনো তারতম্য হয় না। এক্ষেত্রে প্রভিশনাল অ্যান্সার কি যেটা ধরা হয়েছে সেটা হচ্ছে সি, অর্থাৎ তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ব্যয় অপেক্ষাকৃত কম। আমি যেটা 9-10-এর প্রবাবল অ্যান্সার কি নিয়ে মানে প্রভিশনাল অ্যান্সার কি বেরোনোর আগে যে আলোচনা করেছিলাম তাতে আমিও ডিটাকেই কনসিডার করেছিলাম। তো যাই হোক, এবার দেখে নেওয়া যাক যে এই প্রভিশনাল অ্যান্সার কি সেটা কতটা সঠিক বা এটাকে নিয়ে চ্যালেঞ্জ করাটা কতটা যুক্তিযুক্ত হবে। প্রথমেই যে বইটা রেফারেন্স দিচ্ছি সেটা হচ্ছে ইকোনমিক জিওগ্রাফি, গুহ এবং চট্টরাজ। এক্ষেত্রে 161 নম্বর পাতায় বলা হয়েছে, দ্য হাইডাল প্ল্যান্ট রিকোয়ার্স অ্যান এনরমাস আউটলে ইন ড্যাম কনস্ট্রাকশন, ইন পাওয়ার প্ল্যান্টস এটসেট্রা। দ্য কোয়েশ্চেন অফ রেইজিং মানি নিডেড ফর দ্য ডেভেলপমেন্ট মে পোজ serious problem even when the project has been found practicable from engineering and market point of view। তাহলে এক্ষেত্রে কিন্তু যে ইনস্টলেশন যে একটা হিউজ মানির প্রয়োজন ইনস্টল করতে গিয়ে, সে ব্যাপারটা কিন্তু ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। এমনকি এটাও বলা হয়েছে যে ইঞ্জিনিয়ারিং বা মার্কেট পয়েন্ট অফ ভিউতে সবকিছু ঠিকঠাক থাকলেও যদি মানি ইনভেস্টমেন্টটা একটা প্রবলেম হয় তাহলে কিন্তু পুরো পাওয়ার প্ল্যান্টটা ইনস্টল করাটাও অনেক ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয়। 164 নম্বর পাতায় বলা হয়েছে যে সি হ্যাজ, এখানে বলা আছে মানে এখানে ইন্ডিয়ার কথা বলা হচ্ছে, যে ইন্ডিয়া হ্যাজ ইমেন্স পসিবিলিটিস টু ডেভেলপ ওয়াটার পাওয়ার। দ্য গ্রেট ডিফিকাল্টি লাইজ ইন দ্য ফ্যাক্ট দ্যাট রেইনফল ইজ সিজনাল অ্যান্ড দেয়ারফোর কস্টলি স্টোরেজ ওয়ার্কস আর নেসেসারি। তাহলে এক্ষেত্রে কিন্তু মানে এই পাওয়ার প্ল্যান্ট স্থাপন করতে গিয়ে যে রেইনফলের যে একটা ভেরিয়েবিলিটি আছে সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তবে পাশাপাশি এটাও বলা হয়েছে যে সেটাকে ওভারকাম করার জন্য যে স্টোরেজ ফ্যাসিলিটিজ মানে ইনস্টল করা সম্ভব, সেটাও কিন্তু একটা হিউজ কস্টের ব্যাপার, অনেক টাকার ব্যাপার সেখানে চলে আসছে। নেক্সট 166 নম্বর পাতায় বলা আছে, a huge capital outlay is required for the installation of great water power plants. Again, there is the cost of distribution of power through high voltage line over distant areas. The hydro power is not necessarily a low cost form of power. তাহলে এক্ষেত্রেও ক্যাপিটাল ইনভেস্টমেন্টের ব্যাপারটাকেও কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে, কারণ যে পাওয়ার প্ল্যান্ট ইনস্টলের পাশাপাশি পাওয়ার প্ল্যান্ট থেকে যখন সে বিদ্যুৎটাকে হাই ভোল্টেজ তারের মাধ্যমে নিয়ে যাওয়া হবে, সেটা স্থাপন করা বা সেই ফ্যাসিলিটিসটা স্থাপন করার ক্ষেত্রেও একটা হিউজ টাকার প্রয়োজন। মানে এটা খুব কম প্রজেক্ট বা টাকা প্রজেক্ট তা কিন্তু ভাবলে হবে না। 168 নম্বর পাতায় বলা হয়েছে, the cost of 1 kilowatt of installed capacity of producing electricity in India varies from about rupees 1500 for thermal to about 3000 for nuclear.
হাইড্রো ইনস্টলেশন কস্ট ইজ বিটুইন দ্য টু। তার মানে এক্ষেত্রেও বোঝা যাচ্ছে যে থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে হাইড্রাল পাওয়ার প্ল্যান্টের কস্টটা তুলনামূলকভাবে অনেকটাই বেশি। ইকোনমিক জিওগ্রাফি VA জানুকি ওনার 142 নম্বর পাতায় বলা হয়েছে দ্য ইনস্টলেশন কস্ট অফ হাইড্রো ইলেকট্রিসিটি ইজ কম্পেয়ার্ড উইথ থার্মাল ইলেকট্রিসিটি ইজ ভেরি হাই। এক্ষেত্রে কিন্তু যে হাইড্রো ইলেকট্রিসিটি স্থাপন করা বা উপস্থাপন করা অনেকটা বেশি খরচ করতে হয় অ্যাজ কম্পেয়ার্ড টু থার্মাল ইলেকট্রিসিটি, সেটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। একই রকম ভাবে 143 নম্বর পাতায় দ্য সিজনাল অ্যান্ড ইয়ার টু ইয়ার ইররেগুলারিটিজ অ্যান্ড unreliabilities of stream flow however go against hydroelectricity। তাহলে এক্ষেত্রে কিন্তু সিজনালিটি এবং ইয়ার টু ইয়ার ইরেগুলারিটিস এটা কিন্তু হাইড্রো ইলেকট্রিসিটি যে পাওয়ার প্ল্যান্ট সেটা নির্মাণ করার ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়ায়। দিস ডিফিকাল্টি ইজ ওভারকাম বাই স্টোরেজ রিজার্ভার্স অর বাই অক্সিলারি স্ট্যান্ড বাই প্ল্যান্টস। তো বলছে যে এই ব্যাপারটাকে কিন্তু ওভারকাম করা যাবে যদি সেখানে স্টোরেজ রিজার্ভার তৈরি করা যায় বা অন্য কোনো ছোটখাটো আরো প্ল্যান্ট ওখানে তৈরি করা যায়। স্ট্রিম ফ্লো ক্যান বি রেগুলেটেড বাই কনস্ট্রাক্টিং ড্যামস অ্যান্ড রিজার্ভার্স। ইভেন স্ট্রিম ফ্লোটাকেও ড্যাম বা রিজার্ভার তৈরি করার মাধ্যমে অনেকটাই রেগুলেট করা যায়। বাট ভেরি অফেন ইট বিকামস নেসেসারি টু অ্যাসিস্ট এ হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্ট বাই স্ট্যান্ড বাই স্টিম প্ল্যান্ট। তাহলে এক্ষেত্রে কিন্তু স্টিম প্ল্যান্টও তার পাশাপাশি অ্যাসিস্ট করার জন্য নির্মাণ করা যেতে পারে। তাহলে এক্ষেত্রে সিজনালিটিটাকে গুরুত্ব দিলেও এটাও বলা হচ্ছে যেটাকে কিন্তু ওভারকাম করা যাবে। তাতে এই যে স্টোরেজ ফ্যাসিলিটিজ বা আরো অক্সিলিয়ারি স্ট্যান্ড বাই প্ল্যান্টস এসব যে ইনস্টল করতে হবে তাতে কিন্তু একটা হিউজ খরচের ব্যাপার আছে। জিওগ্রাফি অফ ইন্ডিয়া মাজিদ হোসেন স্যারের বইটাতে 8.27 যে পেজ নাম্বার সেখানে বলা হয়েছে যে থার্মাল ইলেকট্রিসিটি ক্যান বি জেনারেটেড ইন দ্য এরিয়াজ নট সুইটেবল ফর দ্য জেনারেশন অফ হাইড্রো ইলেকট্রিসিটি। তাহলে যেখানে হাইড্রো ইলেকট্রিসিটি ইনস্টল করা সম্ভব নয় সেখানে এই থার্মাল ইলেকট্রিসিটি কিন্তু ইনস্টল করা যায়। নেক্সট 8.21 যে পেজ সে পেজ নাম্বার কি বলা হয়েছে যে দ্য ডেভেলপমেন্ট অফ হাইড্রো ইলেকট্রিসিটি ডিপেন্ডস অন দ্য perennial and seasonal character of rivers, their monthly regime, undulating topography, suitable rock formation for the construction of dam, and the demand for energy. Because of these factors, the development of hydropower is not uniform. তাহলে এক্ষেত্রে অন্যান্য বিভিন্ন ফ্যাক্টরের পাশাপাশি এই যে সিজনালিটি সেটাকে কিন্তু একটা ইম্পর্টেন্ট ডিটারমিনেন্ট হিসেবে তুলে ধরা হয়েছে। তারপরে ইকোনমিক জিওগ্রাফি পৃথ্বীশ রয় এই যে বই সেটা লাস্ট যে রিপ্রিন্ট হয়েছিল 2012 সালে, তো সেই বইটার পেজ নম্বর 555 সেখানে বলা হয়েছে যে কনসিডারিং অল দিজ রিলেটেড ফ্যাক্টরস ইট মে বি সেড দ্যাট ইন্ডিয়া হ্যাজ এ ভাস্ট হাইডাল পাওয়ার পোটেন্সিয়াল। অনলি দ্য সিজনাল নেচার অফ রেইনফল অ্যান্ড ইনিশিয়াল ইনস্টলেশন কস্ট স্টুড অ্যাজ মেজর অবস্টাকলস ফর র্যাপিড ডেভেলপমেন্ট। তাহলে ক্ষেত্রে বলা হয়েছে যে ভারতে যে হাইডাল পাওয়ারের একটা বিশাল সম্ভাবনা আছে কিন্তু মেইন প্রবলেম হচ্ছে সিজনালিটি অফ রেইনফল অ্যান্ড ইনস্টলেশন কস্ট, মানে দুটো এখানে কিন্তু বলা হয়েছে। নেক্সট 557 নম্বর পাতায় construction cost of thermal power stations are comparatively less than that of hydel power, though recurring cost to run the plant and cost of fuel is of course greater. তার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা বলা হয়েছে যে হাইডাল পাওয়ারের থেকে থার্মাল পাওয়ার ইনস্টলেশন অনেকটাই কম খরচে করা যায়, তবে থার্মাল পাওয়ারের রেকারিং কস্টটা বেশি থাকার জন্য মেইনটেনেন্স কস্টটা অনেকটা বেশি হয় পরবর্তীতে, কিন্তু ইনিশিয়াল ইনস্টলমেন্ট মানে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হাইডাল পাওয়ারে কিন্তু অনেকটাই বেশি। আবার পৃথ্বীশ রয় ওনারই বই 2006 সালে যেটা রিপ্রিন্ট হয়েছিল, তো সেক্ষেত্রে একটা 122 নম্বর পাতাতে কম্প্যারিজন দেওয়া আছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজের ওখানে লেখা আছে 1 নম্বর পয়েন্টে, ইনিশিয়াল কনস্ট্রাকশন কস্ট অফ হাইডাল প্ল্যান্ট ইজ ইমেন্স, লার্জ ড্যামস, turbines for project
and urban amenities like school, hospital, housing for the working people require huge investments. It is very difficult to underdeveloped economies to provide such investment. তাহলে এক্ষেত্রে কিন্তু এটা বলা হয়েছে যে ড্যাম তৈরি করা, টারবাইন সেখানে ইনস্টল করা, আরো অন্যান্য যারা ওখানে, যেহেতু এটা একটু দূরবর্তী অঞ্চলে হয়, সেখানে যারা পার্মানেন্টলি কাজ করবে তাদের ছেলে মেয়েদের জন্য স্কুল বা তাদের জন্য হসপিটাল, হাউজিং, এ সমস্ত কিছু করতে গিয়ে কিন্তু একটা হিউজ ইনভেস্টমেন্টের প্রয়োজন, যেটা অনেক সময় উন্নয়নশীল দেশের ক্ষেত্রে বা অনুন্নত দেশের ক্ষেত্রে একটা প্রবলেম ক্রিয়েট করে। কিন্তু থার্মালের ক্ষেত্রে কি হচ্ছে, ইনিশিয়াল কনস্ট্রাকশন কস্ট ইজ কম্পারেটিভলি চিপার ডিউ টু দ্য নিয়ারনেস অফ আরবান এরিয়াজ, আদার কস্ট আর মিনিমাম। তাহলে এক্ষেত্রে কি বলা হচ্ছে যে থার্মাল পাওয়ার প্ল্যান্ট ইনস্টল করার ক্ষেত্রে তুলনামূলক অনেক কম খরচ হয়, পাশাপাশি এগুলো সাধারণত কোনো একটা শহরের কাছাকাছি যেহেতু গড়ে ওঠে, তার জন্য অন্যান্য খরচও তুলনামূলক কম। একই রকম ভাবে 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে, ওয়াটার ফ্লো অফ এনি রিভার ইজ unpredictable and variable with the changing seasons. One year it may receive excess water while next year it may experience drought. তাহলে এক্ষেত্রে কিন্তু এই ভেরিয়েবিলিটি মানে সিজনালিটি, তার ব্যাপারটা কিন্তু এখানে বলা হয়েছে যে রিভার ফ্লোটাকে কিন্তু প্রেডিক্ট করা যায় না। কোনো বছর সেটা এক্সেস ওয়াটার রিসিভ করে, আবার কোনো বছর সেখানে খরা দেখতে পাওয়া যায়। তাহলে এটা অনেকটাই প্রভাব বিস্তার করে। Thermal power depends on coal, oil or natural gas which are all steady in supply. কিন্তু থার্মাল পাওয়ারের ক্ষেত্রে সেই প্রবলেমটা নেই। তবে এক্ষেত্রেও কিন্তু প্রথম ইম্পর্টেন্স সেই মানে ইনস্টলেশন যে ইনভেস্টমেন্ট, সেটাতে কিন্তু তুলনামূলকভাবে বেশি ইম্পর্টেন্স দিয়েছে। যাই হোক, নেক্সট 123 নম্বর পাতায়, কনস্ট্রাকশন অফ হাইডাল প্রজেক্ট ইজ এ লং টার্ম ইনভেস্টমেন্ট. At its initial period, it remains non-profitable. তাহলে এক্ষেত্রে বলা হয়েছে যে হাইডাল প্রজেক্ট এটা লং টার্ম ইনভেস্টমেন্টের প্রয়োজন, যার প্রথম দিকে কোনো প্রফিটই থাকে না, প্রায় নন প্রফিটেবল। থার্মাল পাওয়ার প্রজেক্ট মে ডিভিডেন্ড সিন্স দ্য ভেরি বিগিনিং, এটা একেবারে শুরুর সময় থেকেই অনেক লভ্যাংশ প্রদান করে। এরপর নেক্সট আরেকটা বইয়ের রেফারেন্স, অনিশ চ্যাটার্জি স্যারের অর্থনৈতিক ভূগোলে বই, সেক্ষেত্রে 225 নম্বর পাতায় বলা হয়েছে যে জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার সময় বেশি লাগে, প্রায় 6 থেকে 10 বছর। ফলে জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রাথমিক খরচ খুব বেশি, যে খরচ অনেক গরিব দেশের পক্ষে করা সম্ভব নয়। তাহলে এক্ষেত্রেও কিন্তু খরচের ব্যাপারটাকে অনেকটাই বেশি প্রায়োরিটি দিয়েছে। সম্পদ ভূগোল অজিত কুমার শীল স্যারের বইয়ে 6.48 যে পেজ নাম্বার, সেখানে বলা হয়েছে যে তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ব্যয় অনেক কম বলে উন্নয়নশীল দেশগুলিতে তাপবিদ্যুতের ব্যবহার বেশি। অন্যদিকে উচ্চ কারিগরি ও প্রচুর অর্থের প্রয়োজন বলে জলবিদ্যুৎ কেন্দ্র উন্নত দেশগুলিতে বেশি স্থাপিত হতে দেখা যায়। তাহলে এই যে পুরো আলোচনা, সেটা থেকে এটা বলা যেতে পারে যে যে অপশানে যেটা দেওয়া ছিল যে থার্মাল পাওয়ার ইনস্টল করা মানে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, সেটা কিন্তু তুলনামূলকভাবে কম। এই অ্যান্সারের ওয়েটেজটা তুলনামূলকভাবে বেশি বলে মনে হচ্ছে। তবে পাশাপাশি আর একটা যেটা ফ্যাক্টর দেওয়া আছে সিজনালিটির যে ব্যাপারটা, তো সেক্ষেত্রেও তারও উল্লেখ বিভিন্ন জায়গায় মানে পাওয়া যাচ্ছে এবং সেটা মানে বলাও হলো। তো আমার মনে হয় এটা চ্যালেঞ্জ করে খুব একটা লাভ হবে কিনা জানি না, কারণ যেহেতু বললাম যে ওয়েটেজ অপশান যেটা দেওয়া আছে যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অনেকটা কম, সেটার দিকেই বেশি ওয়েটেজ মনে হচ্ছে। তবে অবশ্যই চ্যালেঞ্জ করা যেতে পারে, তাতে কমিশন ডেফিনেটলি একটা ডিসিশন নেবে। তো আজকের এই পুরো ম্যাটেরিয়ালসটা আমি এই ইউটিউবের যে চ্যানেলের যে ভিডিওটা তার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখছেন তাদের বলবো আপনারা ইউটিউব চ্যানেল ভিজিট করে ওই ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে কিন্তু পুরো ম্যাটেরিয়ালসটাই আপলোড করা থাকবে। তো আজ এই পর্যন্তই। পরবর্তী ডিসকাশন এই ধরনের কোনো টপিক নিয়ে খুব শীঘ্রই করা হবে। এটাকে একটু বেশি প্রায়োরিটি দেওয়া হলো কারণ অনেকেই আমাকে পার্সোনালি এটা নিয়ে আলোচনা করতে বলেছেন। তো আজ এটুকুই। সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ।